আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, হতে পারে এই ভিডিওটি বাংলাদেশের ইতিহাস সৃষ্টির আগের দিনের ভিডিও, শেষ ভিডিও হতে পারে। আজকে আমার একটি কথা, একজন মানুষ কোনো সঠিক বার্তা খুঁজে পেল, যে বার্তাটি বাংলাদেশের নতুন সৃষ্টিতে বা বিনির্মাণে সহযোগিতা করতে পারে। আমার আজকের ভিডিওটি সবার কাছে অনুরোধ থাকবে, আমি নর্মালি এই অনুরোধ কখনো করি না, সর্বাধিক শেয়ার করবেন। 54 বছরের বাংলাদেশ এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে, আর সেই প্রশ্নটা হলো, বাংলাদেশ কোন পথে যাবে? পুরনো বন্দোবস্তে নাকি নতুন বন্দোবস্তে? 54 বছরের বাংলাদেশে আমরা যে লাঞ্ছনা পেয়েছি, আমরা যে অবহেলা পেয়েছি, নাগরিক হিসেবে আমরা যে স্বাধীনতা পাইনি, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি, সেখান থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করছি আমরা। আগামীকাল সেই দিনটি রচিত হতে পারে। আজকের ভিডিওটি সকল ভোটারদের জন্য, প্রশাসনের জন্য, যারা কষ্ট করে এই ভোটকে বাস্তবায়ন করছেন মাঠে থেকে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা অবৈধ কিছু টাকার জন্য রাষ্ট্রকে বিক্রি করে দিতে ষড়যন্ত্র করছেন। আজকের ভিডিওটি মিডিয়া মালিকদের জন্য। আজকের ভিডিওটি তাদের জন্য যারা রাজনীতির নামে কেবল অর্থটাকে চেনেন, দেশ জনগণ তাদের কাছে মুখ্য নয়। ঠাকুরগাঁয়ে একটি ঘটনা ঘটেছিল জামাত নেতাকে নিয়ে। এটাকে নিয়ে আমি আজকে ডিটেল তথ্য সংগ্রহ করেছি। বিমানবন্দরে কয়েকটি ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলেছি। যেহেতু আপনাদের সংবাদ দিতে হয় আর গণমাধ্যম কর্মী, আমার সেই সুযোগটি আছে, আমি রাষ্ট্রের যে কোনো দপ্তরে চাইলে কথা বলতে পারি, সেই সুযোগটি আমাদের থাকে। পুরো বিষয়টি জেনেছি কি রকম, আগে সেখান থেকে শুরু করে আমি আমার মূল ফোকাসে যাব। ঢাকা থেকে জামাতের ঠাকুরগাঁয়ের আমির বেলাল প্রধান, তিনি অর্ধ লক্ষের উপরে, অর্ধ কোটি বলা যায়, অর্ধ লক্ষ না, 50 লাখের উপরে টাকা নিয়ে ফিরছিলেন তার বাড়িতে। এটি তার গার্মেন্টস ব্যবসার প্রয়োজনের টাকা ছিল। এয়ারপোর্টের কাস্টমস তাকে ক্লিয়ারেন্স দেয়। আমি কাস্টমসের সাথে কথা বলেছি ফোনে, এবং এখানে ইলিগেল কিছু ছিল না, তার সকল ডকুমেন্ট ছিল তার কাছে। এরপর একটি বিশেষ এজেন্সি তাকে ট্র্যাপে ফেলে দেয়। ট্র্যাপ মানে এটিকে বড় একটি ঘটনা সাজাবার নাটক তৈরি হয় ব্যাকগ্রাউন্ড থেকে। নীলফামারীর এসপি জাহিদ এটার মূল খেলোয়াড় ছিলেন, মাঠের বসে থেকে তিনি এটা বাস্তবায়ন করেছেন। আপনারা সেই ওসিকে চেনেন, এসপিকে চেনেন কম বেশি, তার নামটি শুনেছেন। সাম্প্রতিক সময় বিএনপির তারেক রহমান যখন সেখানে সফরে গিয়েছিলেন, তিনি পোশাক পরিহিত অবস্থায় সেখানে তার সাথে দেখা করেছেন এবং এক টেবিলে খেয়েছেন। অথচ সরকার এবং নির্বাচন কমিশন থেকে নির্দেশ আছে, কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে প্রশাসনের কেউ খেতে পারবে না, এবং যাদেরকে গানম্যান দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য, তারাও তাদের কোনো সুবিধা গ্রহণ করতে পারবে না। আপনাদেরকে চাইলে সেই প্রত্যেকটি ছবি আমি দেখাতে পারবো। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, নতুন করে আর দেখানোর প্রয়োজন মনে করছি না। প্রশ্ন হলো, নীলফামারীর এসপি পুরো বিষয়টিকে সাজান, আমার কাছে আমার নিজের টাকা থাকবে, আমাকে কোনোভাবেই রাষ্ট্রের কোনো সংস্থা গ্রেফতার করতে পারবে না যদি আমি ইলিগেল কিছু না করি। গত কয়েকদিন ধরে অন্য রাজনৈতিক দলটিকে সারা বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট থেকে ধরা হয়েছে ভোটারদের টাকা দেওয়ার সময়। একটি গণমাধ্যমে সেই খবর প্রচার হয়নি। অবৈধভাবে টাকা দেওয়া হয়েছে। আজকে লক্ষ্মীপুরে বিএনপির একজন বড় মাপের নেতার 2 কোটি টাকার গাড়ি সহ 2 কোটি টাকা পাওয়ার তথ্য এসছে। এটি এখন ক্রস চেক করতে পারেনি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম। বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হচ্ছে যুবদল ছাত্র দলের অনেক নেতা। কোনো গণমাধ্যমে খবরগুলো নেই।
কুড়িলে আমরা দেখলাম একটি জায়গায় মহিলা জামাতের উপর বিএনপি কর্মীরা হামলা করেছে, ব্যাপক মারধর করেছে, অনেক মহিলার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে এবং সেখানে দেখলাম 17 আসনের খালিকুজ্জামান তিনি তাদেরকে হাসপাতালে দেখতে গেছেন। কোনো মিডিয়াতে এই খবরগুলো আসেনি। বিভিন্ন জায়গায় জামাতের এজেন্টদেরকে মারধর করা হচ্ছে, বিভিন্ন জায়গায় জামাতের কর্মীদেরকে ধরে, এজেন্টদেরকে ধরে একটি দলের নেতারা মেরে পুলিশে দিচ্ছে, যেটা আওয়ামী লীগ করতো। বুঝেন, ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব বাংলাদেশে? বিভিন্ন জায়গা থেকে খবরগুলো আসছে। দুঃখজনক ব্যাপার কি জানেন, ইউনূস সরকার ফ্রি ফেয়ার ইলেকশনের যে শপথ নিয়ে নেমেছেন, প্রশাসন রাতের অন্ধকারে বিক্রি হয়ে গেছে অনেক জায়গায়। আমি এমন অনেক এসপি কে চিনি যার সাথে আমার ব্যক্তিগত সখ্যতা ভালো। সাম্প্রতিক এমন বহু এসপি আছে দিনে 4বার 5বার ফোন করতেন, তারা এখন আর ফোন ধরছেন না, কারণ ধারণা করছে তারা বিক্রি হয়ে গেছে। তারা মনে করছে নির্বাচনের আগে যা পাই কামাই করে নেই, আবার নির্বাচন শেষে যারাই ক্ষমতা আসে তাদের দাবিদারি করে নিজেকে পরিচ্ছন্ন করে ফেলব। পোশাক পরা এই লোকগুলো এতটা কুৎসিত হয় কি করে? জামাতের একজন নেতা বেলাল প্রধান, যার বৈধ টাকা টোটাল কাগজপত্র থাকার পরও অন্যভাবে তাকে গ্রেফতার করার পর তিনি হার্ট অ্যাটাক করে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। যদি তার কিছু হয় এর দায় পুলিশ বিভাগকে নিতে হবে, এবং নিতে হবে লন্ডনে বসে থাকা একজন কি বলবো অস্ত্র ব্যবসায়ী জোকার নাইম, যাকে আপনারা অনেকে সাংবাদিক বলেন, তিনি কখনো সাংবাদিকতা করেননি। মূলত তিনি অস্ত্র ব্যবসা করতেন হাসিনার আমলে, এবং সেনা প্রধান আজিজের ভাইয়ের সাথে তার এই লেনদেন ছিল। পরবর্তী সেনা প্রধানের সাথে তার বিরোধ হয় টাকা পয়সা ভাগাভাগি নিয়ে, যার কারণে তিনি একটি এপিসোড করেছিলেন, আল জাজিরায় প্রচার হয়েছিল, দেখেছিলেন আপনারা। মূলত কাহিনী ছিল অর্থের ভাগাভাগি নিয়ে। আজকে দেখছি তার কাছে আমাদের বাংলাদেশের গোয়েন্দা মাধ্যমগুলো গোপন ভিডিওগুলো তাকে দেয়, আর সে ফেসবুকে প্রচার করে। কোনো গণমাধ্যমে না, ফেসবুকে প্রচারের জন্য দেয়, আর তিনি প্রচার করে। আর আমাদের রামসাগল মার্কা গণমাধ্যমগুলো সেটাকে অথেন্টিক প্রমাণ করার জন্য প্রচার করে। ইন্টারেস্টিং ব্যাপার, প্রত্যেকটা গণমাধ্যম মিডিয়া কু শুরু করে দিয়েছে। সবগুলো টেলিভিশনের ব্রেকিং নিউজ, টিকার নিউজ জামাতের এগেইনস্টে চলে গেছে। এটা মিডিয়া কু। আমি মিডিয়াকে বলছি, শেখ হাসিনা তাকে রক্ষার জন্য সকল মিডিয়া কিনে ফেলেছিল। পুলিশ কিনেছে, র্যাব কিনেছে, সেনাবাহিনী কিনেছে, বিজেপি কিনেছে, টোটাল নিরাপত্তা বাহিনী কিনে ফেলেছিল। শেখ হাসিনা বাঁচতে পারেনি। মিডিয়াকে বলছি, মিডিয়া যার পক্ষে জনগণ তার বিপক্ষে দাঁড়ায়। আবারও বলছি, মিডিয়া যার পক্ষে জনগণ তার বিপক্ষে দাঁড়ায়। এই জনগণ মিডিয়াকে হিসেবে নেয় না। এই জনগণের শক্তি এক একজনের একটা স্মার্টফোন। এই জনগণ প্রতি মুহূর্তে আপনি যা লুকাচ্ছেন স্মার্টফোনের মাধ্যমে পৃথিবীকে দেখাচ্ছেন। আপনার টেলিভিশন দেখতে হবে না। সবচেয়ে ভয়ঙ্কর খবর দিয়ে আরেকটি আপনাদের, যমুনা টেলিভিশনের মালিক বাবুল সাহেবের স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, তার কন্যা এবং জামাই 9 তারিখ দুপুর 1টায় থাই এয়ারওয়েজের একটি বিমান TZ-322 ফ্লাইটে করে থাইল্যান্ড রওনা দেন। দুপুর 1টার সময় তারা বিমানে ওঠেন। এর কিছুক্ষণ পর একটি গোয়েন্দা সংস্থা তাদেরকে বিমান থেকে নামিয়ে নিয়ে যায়। তারা মানে বিমানের ভেতরে উঠে গেছেন, প্যাসেঞ্জার সিটে বসে গেছেন, তারপর তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। দুপুর 1টায় বিমান TZ-322। এরপর আর কোনো খবর জানা যায়নি কি হয়েছে। সেই 3 জন যমুনা টেলিভিশন, তার মালিক সালমা ইসলাম, তার কন্যা, জামাই, সেই দিন রাত 2টার ফ্লাইটে থাই এয়ারওয়েজ 344 এয়ারওয়েজে তারা আবার থাইল্যান্ডে চলে যান। বলা হচ্ছে তাদের উপর কোনো চাপ দেয়া হয়েছে এই মিডিয়া কুর জন্য, যমুনা টেলিভিশন। প্রশ্ন হলো, আমাদের গোয়েন্দা বাহিনীর কাজ কি এগুলো?
তারা এই কাজগুলো করবেন? কারা ক্ষমতায় বসবে, কাদের ক্ষমতায় আনবেন, এই কাজগুলো আপনাদের দায়িত্ব। ধরেন আপনাদের চেষ্টা ব্যর্থ হলো, 12 তারিখে জনগণ করে বিপ্লব ঘটিয়ে দিল, কি করবেন? হাসিনার সেই চামুন্ডাদের মতো পালিয়ে চলে যাবেন? পালিয়ে না গিয়ে রাষ্ট্রটাকে আপনি রক্ষা করতে পারেন না? এই রাষ্ট্রটাকে যতটুকু ধ্বংস হয়েছে সেখান থেকে রক্ষা করা যায় না? মিডিয়ার মালিকদেরকে এইভাবে চাপ দিয়ে যদি কোনো কিছু করতে বাধ্য করা হয়, তাহলে বুঝতে পারছেন এই দেশের জনগণের অবস্থা কি। প্রতিটা মিডিয়া এই মুহূর্তে একই খবর প্রচার করছে, যে খবরগুলো একটা বিশেষ জায়গা থেকে তৈরি করা হচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার, বুঝতে পারছেন? মিডিয়া তার নিজের গলা টিপে নিজেকেই মারছে। মানুষের ন্যূনতম ভরসা নেই মিডিয়ার উপর। আর কত ধ্বংস করবে মিডিয়া তাদেরকে? পাকিস্তানের আইএস এর গল্প আমরা আমার লাইভে আমি অনেক সময় বলেছি, আপনাদের মনে আছে কিনা? ইমরান খানকে কিভাবে ক্ষমতা থেকে সরিয়েছে, কিভাবে কি করেছে। অনেক তথ্য আমাদের কাছে আসে, আমরা রাষ্ট্রের নিরাপত্তার জন্য দিতে চাই না, দিতে পারি না। শুধু এইটুকু বলি, যেটুকু বললে বুঝবেন বা বিশেষ ব্যক্তিরা বুঝবেন, যেগুলো তথ্য সবার কাছে পৌঁছে যেতে পারে। কারা কখন কে কি করছেন, এই তথ্যগুলো তো গণমাধ্যমের কাছে আসে। আপনি যে বিভাগে কাজ করেন, গোয়েন্দা বাহিনীর প্রিয় ভাই, সেই বিভাগে তো আরেকজন সৎলোক আছে, সবাই তো চোর না। পুলিশের মধ্যে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে অনেকে, নির্বাচনের আগে বড় অঙ্কের টাকায় বিক্রি হচ্ছে। অথচ ঠাকুরগাঁয়ে একজন ব্যক্তিকে পুরো মিডিয়ার কাছে মিডিয়া ট্রায়ালে নিয়ে হাজির করে তাকে এখন মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। তিনি হার্ট অ্যাটাক করে এখন আইসিইউতে আছে। এটি হলো আমাদের চোখ, মিডিয়ার চোখ। পুরো পৃথিবী দেখে যা, মানে মিডিয়া আমাদের দেখাচ্ছে কি, পুরো পৃথিবী দেখছি কি আর আমরা উল্টো দিকে দেখছি কি। এই মিডিয়া পৃথিবীকে কন্ট্রোল করে এখন, তাই সোশ্যাল মিডিয়া এখন হাজির হয়েছে। আগামীকালকে নির্বাচনের মাঠে প্রত্যেকে তার ফোনগুলোকে চালু রাখবেন, ফুল চার্জ রাখবেন, নেট ভরে রাখবেন, যেখানে যা পাবেন ছাড়বেন। কেউ টেলিভিশন দেখবে না, টেলিভিশন এই দেশের প্রয়োজন নেই এই মুহূর্তে। আমরা কি নতুন একটা বাংলাদেশ করতে পারবো না? 24-এর বিপ্লবের পর আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটাকে আগামীকাল আমরা বাস্তবায়ন করতে পারবো? আমাদের শহীদরা বিচার পাবে, হেফাজতের আলমরা বিচার পাবে, পিলখানায় শহীদ আমার সেনা অফিসাররা বিচার পাবে। সবকিছু ঝুলে আছে আপনার একটা ভোটের উপর। প্লিজ বুঝে শুনে ভোটটা দেবেন, আর হায়ের পক্ষে ভোটটা দেবেন। আপনি আমি আগামীকাল নতুন বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।